বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করাই ছিল মোসাদের এজেন্ট সাফাদের উদ্দেশ্য। অপপ্রচারে আসলাম চৌধুরীর সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। তনু হত্যার ঘটনায় ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত পাওয়ার পর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। আইনমন্ত্রী বললেন, প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার। কানে ধরে ওঠবস করানোর পর এবার বরখাস্ত করা হলো নারায়ণগঞ্জের স্কুল শিক্ষককে। দেখানো হলো ধর্ম নিয়ে কটূক্তি সহ 4টি কারণ, অভিযোগ বানোয়াট বলে দাবি। অধ্যাপক রেজাউল করিম হত্যায় অংশ নেয় 4 জেএমবি। ব্রিফিংয়ে রাজশাহী পুলিশ কমিশনার। বিচার দাবিতে চলমান আন্দোলন 3 মন্ত্রীর আশ্বাসে স্থগিত। এবং রাজশাহীতে অর্থের বিনিময়ে জেএমবি সদস্যদের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নের অভিযোগ। প্রমাণ মিলল ভিডিও ফুটেজ ও সরেজমিন তদন্তে। অস্বীকার সংসদ সদস্যের। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদির বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র দীর্ঘদিনের। ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করে সরকার পরিবর্তনের কথা তিনি বলেছেন গত বছরই। এক্ষেত্রে বাংলাদেশি রাজনীতিকদের সহায়তার আশ্বাস মিলেছে বলেও দাবি সাফাদির। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেফতারের আগেই সাফাদির সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন তারা। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদে সেই বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। শাশ্বত সত্যকে সঙ্গে নিয়ে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দেশটির আঞ্চলিক সহায়তা বিষয়ক উপমন্ত্রী আয়ুব কারারের অন্যতম উপদেষ্টা মেহেদী এন সাফাদি। I was Chief of Staff, Deputy Minister Ayub Kara. চলতি বছরের মার্চে ভারতের আগ্রায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠকের আগেই 2015 সালে বাংলাদেশ ইস্যুতে কলকাতা সফর করেন তিনি। কলকাতা থেকে ফিরে ওই বছরের 29 জুন স্থানীয় গণমাধ্যম জেরুজালেম অনলাইন ও I-24 নিউজে 2টি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহায়তার জন্যই কলকাতায় গিয়েছিলেন। সাফাদি তার সাক্ষাৎকারটিকেই ব্যবহার করেন বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা হিসেবে। সেখানে বলেন, বাংলাদেশে সনাতন ধর্মের মানুষ হুমকিতে, হিন্দুরা নির্যাতিত ও অপহৃত হচ্ছে। বাংলাদেশের মোট জনসংখ্যার 10 থেকে 15 ভাগ হিন্দু ধর্মাবলম্বী, যাদের বেশিরভাগই নানা কারণে ভীত হয়ে দেশ ত্যাগ করছে বলেও অপপ্রচার চালান। তার সাক্ষাৎকার থেকে ইসরায়েলের 2টি গণমাধ্যমে যে রিপোর্ট প্রকাশ করা হয়, সেখানে মেহেদী সাফাদির বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশের সরকার পরিবর্তন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। ভারতের সঙ্গে যুক্ত হয়ে মিস্টার রহমান ইসরায়েলের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বলেও তথ্য দেন সাফাদি। কে এই রহমান, সেটিই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। গোয়েন্দা পুলিশের কাছে যে ইতিপূর্বে যে প্রাপ্ত তথ্য, এই তথ্যের সাথে তার যে তথ্য, এগুলো মিলিয়ে দেখে সেভাবে জিজ্ঞাসাবাদ করছে এবং এই তথ্যের প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটা করা হবে। গত মার্চে সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠকের কথা প্রকাশিত হলেও তার সঙ্গে এই বিএনপি নেতার যোগাযোগ কতদিনের প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তার কাছে। তো আসলে তার সঙ্গে এই সাফাদির সঙ্গে যোগাযোগটা কতদিন ধরে ছিল, বা এই বৈঠকের আগে থেকেই যোগাযোগ ছিল কিনা, এই বিষয়ে কি জানা গেছে? এটা আসলে এই মুহূর্তে তদন্ত না করে বলা যাবে না, তদন্ত শেষে এটা এই বিষয়ে বলা যাবে। প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলেই আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। স্পেশাল চাইলে যারা তদন্ত করছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, আসলাম চৌধুরীর সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে। মামলার কর্তৃপক্ষ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এইটা আসলে আমরা এটা দেখে শুনে আমরা এটার অনুমতি দেবার চিন্তা ভাবনা করব। এই ষড়যন্ত্রের মধ্যে যে তিনি একা সেটা কিন্তু নয়, অনেকেই আছে। তা আমাদের গোয়েন্দারা সেগুলো দেখছেন, যে কে কি মুক্তি করেছেন সবই দেখতেছেন। আমরা সবগুলোকেই আমরা সম্মুখে আনবো, সবগুলোকেই আমরা অ্যাড্রেস করব, যাতে করে এই ষড়যন্ত্র আর দানা না বাঁধতে পারে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যার ঘটনায় ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত পাওয়ার পর দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে পরিবার। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পেতে দীর্ঘসূত্রিতা নিয়ে শঙ্কিত সহপাঠীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে তনু হত্যার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রিপোর্টার আফজাল হোসেন ও বাহার রায়হানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ডিএনএ পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের আলামত মিলেছে। সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে সিআইডি। দেশের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, তনুর পরিহিত কাপড়ে পাওয়া ডিএনএ প্রোফাইলের মধ্যে একটি তনুর এবং বাকিগুলো অন্যদের। এ কারণে তনুকে ধর্ষণ ও হত্যায় 3 জন সম্পৃক্ত থাকার কথা নিশ্চিত হয়েছে সিআইডি। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে কোনো আলামত না মিললেও ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার খবরে তনু হত্যার বিচার নিয়ে আশার আলো দেখছেন স্বজনরা। আমার মেয়ে যে অনার্থক যে মারছে, আমি কোনো সমাধানের আমার মেয়ে কোনো আমি মেয়েটা এত কষ্ট করে পারছি আমার বলার বাইরে। সিআইডি যে রিপোর্টটা দিচ্ছে ওই রিপোর্টটা ভিত্তি করে যে অতি দ্রুত আমরা বিচারটা চাই। এদিকে জড়িতদের শনাক্ত এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সহপাঠীরা। যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় এনে অতি তাড়াতাড়ি সেটা সুষ্ঠু বিচার করা উচিত। 2 মাস সময় হলো শুধুমাত্র তার ধর্ষণটা কনফার্ম করতে, আর কত সময় লাগবে ওনার সেই সুষ্ঠু বিচারটা পেতে। তবে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে তনু হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। আমার বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটাকে পাঠানোর কোনো প্রস্তাব যায়, তাহলে তারা নিশ্চয়ই এটাকে বিবেচনা করবে। 20 মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। আদালতের নির্দেশে অধিকতর তদন্তের জন্য গত 30 মার্চ কবর থেকে তনুর লাশ উত্তোলন করা হয়। পরে 1 এপ্রিল মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সময় সংবাদ, কুমিল্লা। লাঞ্ছনার পর এবার নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ। তবে ধর্মীয় কটূক্তি সহ পরিচালনা পর্ষদের আনা 4টি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন শিক্ষক শ্যামল কান্তি। শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রিপোর্টার আফজাল হোসেনের সহযোগিতায় নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত আলীর সৈকতের তথ্য এবং আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লাঞ্ছনার শিকার হয়ে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দের যেন স্বস্তি নেই। সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফারুকুল ইসলামের স্বাক্ষর করা একটি চিঠি দিয়ে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে ছাত্রদের উপর নির্যাতন, ধর্ম নিয়ে কটূক্তি সহ মোট 4টি কারণ উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন শিক্ষক শ্যামল কান্তি। ইসলাম ধর্মের প্রতি আমার প্রগাঢ় বিশ্বাস এবং ভক্তি আছে, শ্রদ্ধা আছে। এই জিনিসটা আমার স্কুলের শিক্ষকবৃন্দ জানেন যে ইসলাম ধর্ম যিনি পড়ান, ধর্মীয় শিক্ষক, ওনাকে আমি সাক্ষী রাখি। ধর্ম সম্পর্কে বা আল্লাহ পাকের সম্পর্কে কিছু বলেছি, তাহলে ওই যে আমার সভাপতি যে নিচে আমি সাদরে বরণ করব। এদিকে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্রজোট সহ কয়েকটি সংগঠন। এ সময় বক্তারা বলেন, অভিযোগ প্রমাণের আগেই সংসদ সদস্য তার ক্ষমতার অপব্যবহার করেছেন। এই যে ছাত্রকে পিটানো হয়েছে, সেই ছাত্র এটা স্বীকার করেনি যে না, এই ধরনের কোনো আলোচনা হয়নি। তারপরও একজন জনপ্রতিনিধি হয়ে সে তাকে এভাবে জনসম্মুখে এভাবে কান ধরে উঠবস এবং ক্ষমা চাওয়ার জন্য যে ধরনের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, আমরা সারা বাংলাদেশের জাতি এটা লজ্জিত। আমি মনে করি সেলিম ওসমান একজন স্কুলের প্রধান শিক্ষককে এই কাজটা করা সঠিক হয় না। ইসলাম ধর্মের মতো একটা মহান ধর্মকে ব্যবহার করে তিনি একজন প্রধান শিক্ষককে নির্যাতন করতে পারেন না। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এই অপরাধের জন্য আমার মনে হয় যারা এই ব্যাপারে জড়িত তাদেরকে নিশ্চয়ই শাস্তি ভোগ করতে হবে। গত 13ই মে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় সংসদ সদস্য উপজেলা শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করা হয়। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রবাসের সময় আরো থাকছে। পর্যাপ্ত মজুদ থাকায় আবারও চাল রপ্তানির সিদ্ধান্ত সরকারের, জানালেন বাণিজ্য মন্ত্রী। রমজানে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডে 4 জেএমবি সদস্য অংশ নিয়েছিল বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন। এ ঘটনায় গ্রেফতার জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর সিএনবি এলাকায় মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এ দাবি করেন। তিনি জানান, অন্য 3 জেএমবি সদস্যকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে সোমবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এ হাজির করা হয় আটক জেএমবি সদস্য হাসানকে। পরে সে আদালতে 164 ধারায় প্রফেসর রেজাউল করিম হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। গত রোববার বগুড়া থেকে জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহকে আটক করে পুলিশ। ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক আসামি আব্দুল্লাহ স্বীকারোক্তি প্রদান করে প্রফেসর সিদ্দিকীকে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ সে দেয়। তার বর্ণনা মতে জেএমবি কর্তৃক সংঘটিত এই হত্যাকাণ্ড সরাসরি 4 জন অংশগ্রহণ করে এই হত্যাকাণ্ডে। তার মধ্যে 3 জন প্রফেসর সাহেবকে কুপিয়ে হত্যা করে আর 1 জন মোটরসাইকেল স্টার্ট দিয়ে অপেক্ষা করে। এর আগে 3 মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলন স্থগিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। রাজশাহীর বাগমারায় অর্থের বিনিময়ে জেএমবি সদস্যদের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য বলছেন, নিয়ম মেনে প্রার্থিতা বাছাই করা হচ্ছে। সম্প্রতি এ কারণে বাগমারায় নির্বাচনী সহিংসতা ঘটেছে বলে মনে করেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। 2004 সালে জেএমবির আতুরঘর হিসেবে পরিচিত ছিল রাজশাহীর বাগমারা। সর্বহারা দমনের নামে ওই সময় বাংলা ভাই ও তার সহযোগীরা অনেক সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে। এবারের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আইন উদ্দিন, আলমগীর সরকার, আকবর আলী ও আলতাফ মোল্লা বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। সংগৃহীত একটি ভিডিও ফুটেজে তাদের একসাথে বৈঠক করতে দেখা গেছে। তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের অভিযোগ, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অর্থ ও জমিজমা লিখে নিয়ে জেএমবি সদস্যদের পক্ষে কাজ করেছেন স্থানীয় সংসদ সদস্য। জেএমবি গোয়ালকান্দিতে সালাম মুন্সি নামক এক ব্যক্তিকে আমি চিনি। সে আসলে জেএমবি করতো, তার বাড়িতে বাংলা ভাইয়ের ক্যাম্প ছিল। সে আওয়ামী লীগের একজন প্রার্থী। যারা জেএমবি করতো পূর্বে আমরা জানি বা জনগণ জানে, তাদেরকে আজ প্রার্থিতা দেওয়া হয়েছে। বাগমারাতে 16টা ইউনিয়নে এরকম নমিনেশন বাণিজ্য হয়েছে। তবে প্রাণ ভয়ে বৈঠকে যাবার কথা স্বীকার করলেও এদের কেউ কেউ বিষয়টি অস্বীকারও করেছেন। বলছে জাহাঙ্গীর সাহেবের বাসায় মিটিং করতে হবে, না গেলে আপনার অসুবিধা হবে। তখন আমরা জাহাঙ্গীর ভয়ে জাহাঙ্গীরের বাসায় গিয়েছি। অভিযোগটি আনা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি কখনো এই রাষ্ট্রদ্রোহী এবং নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সঙ্গে নিজেকে কখনো সম্পৃক্ত করিনি। আমি তো নিজেই জানি যে আমি সেখানে ছিলাম কি ছিলাম না। আমি ব্যবসায়ী, আমি রাজনীতি করি না। এদিকে স্থানীয় সংসদ সদস্য অর্থের বিনিময়ে মনোনয়ন দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও ঋণ পরিশোধের কারণে জমি বিক্রির কথা স্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থী। কেউ যদি বলে স্বজন প্রীতি করে আমার আত্মীয় স্বজন বা আমার পার্সোনাল লোককে দিছে, এটা মিথ্যা বিভ্রান্তিকর খবর। এই ঋণ পরিশোধ করার জন্য আমি জমিটা বিক্রি করেছি। আমি কোনো নমিনেশনের ক্ষেত্রে জমি বিক্রি করি না। 7 মে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন মারা যায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক কোনো শক্তি যুদ্ধাপরাধীদের বিচার ইস্যু সহ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় দলটির নেতারা এ হুঁশিয়ারি দেন। তারা অভিযোগ করেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। অনেকেই নেত্রীকে অ্যাডভাইস করতেন যে আপনি সরাসরি লন্ডন থেকে ঢাকায় যাবেন, ভারত হয়ে না। যদি আপনি ভারত হয়ে যান, আপনাকে ভারতের চর হিসেবে তারা বলবেন। জননেত্রী শেখ হাসিনা আমি যারা আমাকে আমার বোনকে আশ্রয় দিয়েছে, তাদের সঙ্গে আমি বাইবাই করবো না। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট জন কেরি রিকোয়েস্ট করে ফাঁসিটা একটু বন্ধ করা যায় কিনা। তারা কাদের পক্ষে কাজ করে? খুনিদের পক্ষে কাজ করে। এখনো বঙ্গবন্ধু 2 জন খুনি আমেরিকা আছে, তাদের শাস্তি হয়েছে। আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, মানবতায় বিশ্বাস করেন, তাও ওই 2 জন খুনিকে বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করেন। মুখে মানবতা করেন, ওই আপনাদের গণতন্ত্র, আপনাদের মানবতার আটলান্টিকের উপরে বাংলাদেশে না করবার চেষ্টা করবেন না, কোনো চাপ করার চেষ্টা করবেন না। এটা বরদাস্ত করা হবে না।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ষড়যন্ত্র চলছে। এই যে বিএনপির এক নেতা সেই মোসাদের ইসরায়েলের একজনের সাথে বৈঠক করেছে, পত্রপত্রিকা এসেছে, এবং যার সাথে বৈঠক করেছে তিনি বিবিসিতে নিজেও বলেছেন যে হ্যাঁ, আগ্রা আমাদের সাথে বৈঠক হয়েছে। সরকার উৎখাত করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছে। যেমনি হত্যাকাণ্ড 15 আগস্ট ব্যক্তি মুজিবের হত্যা ছিল না, ছিল এই দেশের মুক্তিযুদ্ধের হত্যা ষড়যন্ত্র, ঠিক তেমনি ভাবে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে নয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের অগ্রগতি, উন্নতি, তার বিরুদ্ধে হচ্ছে এই ষড়যন্ত্র। বিএনপি নেতারা অভিযোগ করেছেন তাদের দলকে ফাঁসাতে ইসরায়েল ও আসলাম চৌধুরীকে জড়িয়ে ষড়যন্ত্র করছে সরকার। সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতি এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আড়াল করতেই এই নাটক সাজানো হয়েছে বলেও মন্তব্য করেন তারা। মঙ্গলবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা এমন দাবি করেন। $300 মিলিয়ন যে ঘটনাটি দেশব্যাপী প্রচারিত, এটা নিয়ে সাধারণ মানুষের মুখে মুখে কথা। এই যে ঘটনাগুলো আপনার, তারপর রাজকোষ চুরি, এবং এখানেও সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নাম আসছে, এবং এইটা নিয়ে সরকার এক প্রচন্ড সমালোচনার মুখে পড়েছেন, একটা কোণঠাসা অবস্থায় পড়েছেন। এটাকে কাউন্টার করার জন্য এখন আসলাম চৌধুরীর একটা নাটক সাজিয়েছেন। যে ইসরায়েলকে সারা মুসলিম বিশ্ব পছন্দ করে না যুক্তিসঙ্গত কারণে, প্যালেস্টাইন ফিলিস্তিনদের মুক্তি আন্দোলনের বিরুদ্ধে ইসরায়েল যা করতেছে সে কারণে কোনো মুসলিম বিশ্ব তাকে সমর্থন করে না, ঘৃণা করে। এখন বিএনপি ইসরায়েলপন্থী হয়েছে এবং আওয়ামী লীগ একমাত্র ইসলাম রক্ষা করতে পারে, এই ঢোল পিটানোর জন্য এই নাটকের অবতারণা। প্রবাসের সময় আরো থাকছে। পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে বরিশাল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, অভিযুক্ত পুলিশকে ক্ষমা চাওয়ার দাবি। পর্যাপ্ত মজুদ থাকায় আবারও চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, চাহিদার অতিরিক্ত 40 লাখ মেট্রিক টন চাল মজুদ থাকায় চাল রপ্তানিতে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, পর্যাপ্ত মজুদ থাকায় রমজানে অপরিহার্য ভোগ্যপণ্যের সংকট বা দাম বাড়বে না। রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আমদানিকারক, উৎপাদক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে সচিবালয়ে আয়োজিত বৈঠকে নিত্যপণ্যের মজুদ ও আমদানি চিত্র তুলে ধরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, চাল, চিনি, ভোজ্য তেল, ছোলা সহ প্রতিটি পণ্যের চাহিদার চেয়ে মজুদ অনেক বেশি আছে। এ সময় তিনি আরো জানান, চাহিদার চেয়ে চালের মজুদ অনেক বেশি থাকায় সরকার পুনরায় চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। চিনি আমাদের যা চাহিদা তার থেকে বেশি আছে, মসুরের ডালের যা চাহিদা তার থেকে বেশি আছে। সুতরাং বৃদ্ধি হওয়ার কোনো কারণ নেই। 30 থেকে 40 লক্ষ টন উৎপন্ন। গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে চাল আমরা রপ্তানি করব, এবং প্রাইভেট কোম্পানি আমাদের কাছে এসেছিল, আমরা তাদেরকে অনুমতি দিব। এদিকে রমজানে সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আর বাড়বে না বলে আশ্বস্ত করেন ব্যবসায়ীরাও। কন্ডিশনের জন্য কোথাও কিছু দাম বাড়লেও আমার মনে হয় ইনশাআল্লাহ বাজার বাড়ার কোনো সমস্যা নাই। আমাদের প্রচুর পর্যাপ্ত মাল আছে চিনির ব্যাপারে এবং তেলের ব্যাপারে। আমাদের ভ্যাট যাতে আমাদের এই 3 স্তরের জায়গায় আমরা যাতে সেটা একভাবে দিতে পারি, বিশেষ করে এসেনশিয়াল আইটেমটা। এছাড়া রমজানে পাইকারির সাথে খুচরা পর্যায়ে পণ্যের দামে পার্থক্য নিরসনে ক্যাশ মেমো সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা চালু পরামর্শ দেন পাইকারি ব্যবসায়ীরা। তেল বলেন, রসুন বলেন, আদা বলেন, আপনি সবসময় দেখবেন পাইকারি থেকে খুচরা 20 টাকা 25 টাকা লিটারে এবং কেজিতে রেখানে। এটা স্যার কি করার জন্য আমরা বারবার বলেছিলাম যে মেমো সিস্টেম করার জন্য, রমজানের জন্য। বৈঠকে বাণিজ্যমন্ত্রী আবারও আশ্বাস দেন, ভ্যাট নিয়ে সরকার বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করবে যাতে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। গ্রেফতারি পরোয়ানা ছাড়াই 54 ধারায় আটক ও রিমান্ডে নেওয়ার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ হয়েছে। রায় আগামী 24 মে। উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এদিন ধার্য করেন। শুনানিতে আপিল বিভাগ হতাশা প্রকাশ করে বলেন, 54 ধারায় গ্রেফতার ও রিমান্ডের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা মানছে না পুলিশ। 1998 সালে 54 ধারায় এক ছাত্রকে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে মারা গেলে ব্লাস্ট নামের একটি মানবাধিকার সংগঠন এই রিটটি করেন। পরে হাইকোর্ট 54 ধারায় গ্রেফতারের বিষয়ে 13 দফা নির্দেশনা দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে মঙ্গলবার চূড়ান্ত শুনানি শেষ হয়। টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল 3 আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা সহ 9 জনের বিরুদ্ধে হুলিয়া জারি করেছেন আদালত।
এছাড়া আসামিদের অস্থাবর সম্পত্তি ক্রোকেরও নির্দেশ দেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়া। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ইতোমধ্যে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সংসদ সদস্য রানা ও তার 4 ভাইসহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে পরোয়ানা জারির দীর্ঘদিন পেরিয়ে গেলেও আসামিরা আত্মসমর্পণ করেননি। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়া হত্যা মামলার প্রধান আসামি রানা সহ 9 জনের বিরুদ্ধে হুলিয়া জারি করেন। পাশাপাশি তাদের সমস্ত অস্থাবর সম্পত্তি ক্রোকেরও নির্দেশ দেন। নগরের নিরাপত্তা জোরদারে গত বছর রাজধানীকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেয় সরকার। কয়েকটি ওয়ার্ডে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হলেও সরকারি ঘোষণা এখনও পুরোপুরি বাস্তবে রূপ নেয়নি। নাগরিক নিরাপত্তা বাড়াতে পুরো রাজধানীকে দ্রুত সিসিটিভির আওতায় আনার দাবি নগরবাসীর। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। অপরাধী শনাক্ত করতে রাজধানীতে ব্যক্তি উদ্যোগে বসানো ক্লোজ সার্কিট ক্যামেরা সহায়তা করার পর সরকারিভাবে সমগ্র রাজধানীকে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আনা হয় ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। এর সঙ্গে রাজধানীর কয়েকটি ওয়ার্ড স্থানীয় কমিশনারের উদ্যোগে সিসিটিভির আওতায় আনা হয়, যদিও নগরীর বেশিরভাগ এলাকা ও সড়ক এখনও সিসিটিভির বাইরেই রয়ে গেছে। সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের পর নাগরিক নিরাপত্তা বাড়াতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন নগরবাসী। প্রত্যেকটা গলিতে এরকম গেট করে, গেটে একটা সিসি ক্যামেরা থাকলে সেই গলিটা যেমন নিরাপত্তা থাকবে, প্রত্যেকটা হাউসগুলো নিরাপত্তা থাকবে, বিভিন্ন চিন্তায় বিভিন্ন অকারেন্স কমে যাবে। আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সরকারি সহযোগিতা পেলে এই প্রক্রিয়া বাস্তবায়নে আরো গতি আসবে। পাশাপাশি ভবন মালিকদেরও এক্ষেত্রে ভূমিকা রাখা উচিত বলে মনে করেন তারা। 3-4 মাস ধরে আমাদের এই থানা প্রশাসনের সহযোগিতায় আমরা চেষ্টা করতেছি যে মূল যে মোড়ের যে অ্যাপার্টমেন্টগুলা যেখানে ক্যামেরাটা লাগালে এফেক্ট হবে, ক্রিমিনালরা আসা যাওয়ার যে সব রাস্তাগুলো কভার করবে চেষ্টা করতেছি অ্যাপার্টমেন্ট কমিটির সাথে আলাপ করে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সামনে যদি 2টা ক্যামেরা রাস্তায় আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার কভার করা যায়। ওইটা কিন্তু আবার সেন্ট্রাল মনিটরিং লাগে না। যদিও ভবন মালিকরা বলছেন এক্ষেত্রে তাদের সদিচ্ছা থাকলেও রয়েছে কিছু প্রতিবন্ধকতাও। নিরাপত্তা নিশ্চয়তা করার জন্য আমাদেরকে সচেষ্ট হওয়া দরকার। সেক্ষেত্রে আমরা আসলে উদ্যোগ নিয়েছি, কিছুদিনের মধ্যেই হয়তো আমরা আমাদের বাসায় লাগিয়ে ফেলবো। ফ্ল্যাটের ধরেন 3,500 থেকে 4,000 টাকা পড়ে যায় পার হেড বা পার ফ্লোর মেইনটেনেন্স কস্ট। তো সিসি ক্যামেরা লাগালে সেটা আরো 1,500 থেকে 2,000 টাকা বেড়ে যাবে। ভাড়াটিয়াদের জন্য সমস্যা। চেষ্টা করছি যে খরচটা একটু কমে আসলে, অ্যাভেলেবেল হলে খরচ কমে যাবে, তখন হয়তো আমরা সেট করতে পারবো। সমগ্র রাজধানীকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনতে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি শর্তের বেড়াজালে উভয় সংকটে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত। একদিকে বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্সের নানা শর্ত, অন্যদিকে সে শর্ত অনুযায়ী অগ্নি নির্বাপন এবং নিরাপত্তামূলক যন্ত্রপাতি কিনতে 5% হারে শুল্ক দিতে হচ্ছে। এ অবস্থায় আসন্ন বাজেটে অগ্নি নির্বাপন এবং নিরাপত্তামূলক যন্ত্রপাতি আমদানি শুল্ক হার বাতিলের দাবি জানিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাজধানী ঢাকায় তাজরিন ফ্যাশনে আগুন এবং সাভারে রানা প্লাজা ধসের পর শুরু হয় দেশের গার্মেন্টস শিল্পের ক্রান্তিকাল। বিশ্বব্যাপী ইমেজ সংকটের পাশাপাশি শুরু হয় বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্সের অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণের তোড়জোড়। শর্ত অনুযায়ী বিদেশ থেকে কিনে আনতে হচ্ছে দামি সব যন্ত্রপাতি। ফায়ার ডোর, স্প্রিংলার সিস্টেমের জন্য 5, তার জন্য কম্প্রেসার, তার জন্য স্প্রিংলার সিস্টেম হেড, তার এবং এলইডি ভাল্ব ওয়্যার লাইটিং এর জন্য এইসব আনতে গিয়ে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরির আপনার 2-4 কোটি টাকা করে যাচ্ছে। কিন্তু এসব যন্ত্রপাতি আমদানি করতে গিয়ে বিপত্তিতে পড়তে হচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের, কারণ প্রতিটি পণ্যের বিপরীতে 5% হারে শুল্ক হার পরিশোধ করতে হচ্ছে। এখানে তো একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। এখন সেই জায়গায় যদি আবার 5% যদি আমি এখানে আবার ইন্টারেস্টও দেই, আমরা এই জন্যই সরকারের কাছে আবেদন করব শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের স্বার্থে এই 5% যাতে উদ্যোগ করা হয়। এই অবস্থায় অগ্নি নির্বাপন এবং নিরাপত্তামূলক যন্ত্রপাতি আমদানি শুল্ক হার শূন্যের কোটায় নামিয়ে আনতে আসন্ন বাজেটে প্রস্তাবনা দিয়েছে বিজিএমইএ। হাইড্রেন্ট সিস্টেম, এই যে যতগুলো জিনিস আছে, এরপর স্টিল স্ট্রাকচারের এগুলো ডিউটি ফ্রি করা, এগুলো ডিউটি ফ্রি করে যদি জিরো ডিউটিতে আমরা আনতে পারি তাহলে আমাদের কিছুটা সাশ্রয় হয়। বিজিএমইএর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে চালু রয়েছে 6,500 গার্মেন্টস কারখানা। এর মধ্যে প্রত্যক্ষ শ্রমিক রয়েছে অন্তত 45 লাখ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এমপিও ভুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত আইসিটি বিভাগের শিক্ষকদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ।
4 দিন ধরে আইসিটি বিভাগের শিক্ষকরা এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন গোপালগঞ্জ থেকে আসা শিক্ষক আলতাফ হোসেন। এই সড়ক দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তার সহকর্মীরা। তাদের রাস্তা ছেড়ে দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র অনুরোধ করলেও রাস্তা না ছাড়ায় তাদের উপর জলকামান ব্যবহার করে পুলিশ। পরে শিক্ষকরা অবরোধ তুলে নিয়ে আবার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। গাড়ির চাকা যখন শিক্ষকের গায়ের উপর উঠে গেছে তখন আমরা আজকে রাস্তায় অবস্থান করতে বাধ্য হয়েছি। আমরা কোনো উচ্ছৃঙ্খল কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চাই না। আমাদের এমপিও না হওয়া পর্যন্ত আমরা সকল আইসিটি টিচার এই পথে মৃত্যুবরণ করব। একজন বাসের অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, তারা এটাকে ইস্যু করে তারা রাস্তাটা কিছুক্ষণ বন্ধ করে রেখেছিল। আমরা মাইকে ওদের সাথে কথা বলে বিভিন্নভাবে রাস্তাটা মুক্ত করার জন্য বলেছি। এক পর্যায়ে আমরা শুধু ওয়াটার ক্যাননটা ব্যবহার করেছি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে ধর্মঘটের ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। পুলিশি নির্যাতনের অভিযোগ এনে সংশ্লিষ্ট পুলিশকে চাকরিচ্যুত ও ক্ষমা চাওয়ার দাবি জানান চিকিৎসকরা। চিকিৎসকদের অভিযোগ, মঙ্গলবার রাত 9টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সিরাজুল ইসলাম নামে এক রোগী হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসক রোগীর স্বজনদের কক্ষ থেকে বের হতে বললে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার শাহ আলমকে স্বজনরা লাঞ্ছিত করে বলে অভিযোগ চিকিৎসকদের। এই ঘটনায় চিকিৎসকরাও স্বজনদের উপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন চিকিৎসকরা। পুলিশ বলছে তাদের উপর ডাক্তাররা হামলা করে। এই ঘটনায় সহকারী উপপরিদর্শক মহিউদ্দিনকে কোতোয়ালি থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দেখি সেই পুলিশ উল্টাপাল্টা স্ল্যাং ইউজ করতেছে। স্ল্যাং ইউজ করে মানে আমাদের স্যারদের এবং আমাদেরকে ধাক্কায় বের করে দিচ্ছে ওইখান থেকে, এবং সে তাদেরকে বাঁচানোর বিভিন্নভাবে ট্রাই করতেছে। যতদিন পর্যন্ত এই ঘটনা মানে সুরাহা না হচ্ছে, সাসপেন্ড না হচ্ছে, পুলিশ লিখিতভাবে আমরা না জানতেছি, আমরা ইন্টারনেটে স্ট্রাইক করলাম। এক পর্যায়ে সমস্ত ডাক্তাররা চলে আসছে, সরিয়া আমরা যে ভিতরে আছি আমাদের গায়ে হাত দিয়েছে। আমরা এটা দরজা বন্ধ করতে চাইছি, উল্টো বাইলে আমাদের উপর অত্যাচার করে এবং বলতে আসে যে ওই যাকে মারছি ওকে মারিয়ে আমরা গুম করিয়ে ফেলাবো। থানা থেকে ওয়াল স্টেটে জানানো হলো যে দ্রুত যান, ডাক্তারদের সাথে রোগীদের সাথে মারামারি হইতেছে, তাই একজন রোগীরে মাইরিয়া তার বেউস বানাই রাইখে দিয়েছে, আপনারা উদ্ধার করেন। এখন আমরা তাদের বললাম যে আপনি শান্ত হন, কিন্তু আমার ঢোকার সাথে সাথে আমাদের মারি এই শালার আইছে গো ধর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছেন। এই ঘটনায় একটি ছাত্রাবাসের 3টি কক্ষে আগুন দেওয়া হয়েছে। পুলিশ জানায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বের করা মিছিলে যোগ দেয় রাজশাহী কলেজের মুসলিম হলের ছাত্রলীগ কর্মী শাহিন। মিছিল শেষে সে হলে ফিরলে ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। এ হামলার প্রতিবাদে ছাত্রলীগ মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে একাধিক ছাত্রাবাসের 3টি কক্ষে পাল্টাপাল্টি আগুন দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবার প্রবাসের খবর। প্রবাসী বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর প্রস্তাব সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন ফ্রান্স সফররত খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার প্যারিস বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রবাসী বাংলাদেশিদের এই আশ্বাস দেন। সভায় মন্ত্রী তার বক্তব্যে দেশে গুপ্ত হত্যার জন্য জামায়াত বিএনপিকে দায়ী করেন। সভায় উপস্থিত ছিলেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির। মতবিনিময় সভা শেষে মন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন তিনি। আপনাদের যৌক্তিক দাবি প্রদেশে যারা বসবাস করে তারা মৃত্যুর পর তাদের মরদেহ পক্ষে দেশে ফিরিয়ে নিতে চায়, এটা তাদের অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি এবং এ ব্যাপারে সরকারের সহযোগিতা করা উচিত। এবং আমি মনে করি এই দাবির সাথে আমরা
ঝিনাইদহে এক কিশোরীকে সারা রাত বেঁধে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। সদর উপজেলার পোড়াহাটি গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতিতা কিশোরীর অভিযোগ, ওই গ্রামের বকুল হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে বকুল তাকে বিয়ে করবে না বলে জানালে সোমবার রাতে ওই কিশোরী তার বাড়িতে যায়। বকুল ও তার বাড়ির লোকজন সারা রাত দড়ি দিয়ে ঘরের খুঁটির সঙ্গে মেয়েটিকে বেঁধে রেখে নির্যাতন চালায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনার পর থেকেই বকুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। দেশের বাইরের খবর। ইরাকের বাগদাদে আলাদা দুটি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 60 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে বাগদাদের উত্তরাঞ্চলীয় এলাকা আল শাহাবে। এতে 38 জন নিহত ও আহত হন অন্তত 70 জন। দক্ষিণাঞ্চলীয় এলাকা আল রাশিদে গাড়ি বোমা হামলায় নিহত হন আরও 6 জন। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। বাগদাদের উত্তরাঞ্চলে জঙ্গি সংগঠন আইএসের দখলে থাকা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ ঘটানোর 2 দিন পর এ হামলা চালানো হলো। খেলার খবর। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হারানো গৌরব ফিরিয়ে আনতে চান কোচ লুডউইগ ডি ক্রুইফ। সাম্প্রতিক ব্যর্থতা দূরে ঠেলে দলকে জয়ের ধারায় ফেরানোকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন স্বল্প মেয়াদে জাতীয় দলের কোচ হয়ে আসা এই ডাচ। সেই সঙ্গে ঘন ঘন কোচ পরিবর্তনের পাশাপাশি সেরা ফুটবলারদের নিষিদ্ধ করে দলের বাইরে রাখারও কড়া সমালোচনা করেছেন ক্রুইফ। অনেকদিন পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে গণমাধ্যম কর্মী সহ সবার এমন সরব উপস্থিতি। সবার আগ্রহের কেন্দ্র জুড়ে ছিলেন ডাচ কোচ লুডউইগ ডি ক্রুইফ। পরন্ত বিকেলে জাতীয় দলের প্রিয় শিষ্যদের নিয়ে অনুশীলনে এলেন ক্রুইফ। তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য হাতে সময় খুব কম। ক্লান্তিকে ছুটি দিয়ে তাই শিষ্যদের নিয়ে নেমে পড়েন অনুশীলনে। 2013 সালের জুনে প্রথমবারের মতো বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন ডি ক্রুইফ। কিন্তু গেল বছর সেপ্টেম্বরে ডি ক্রুইফের সাথে চুক্তির মেয়াদ শেষ হবার পর তা আর বৃদ্ধি করেনি বাফুফে। তবে নতুন মেয়াদে কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আপাতত আবারও স্বল্প মেয়াদের জন্য ফিরিয়ে আনা হয়েছে তাকে। আর এসেই নতুন চ্যালেঞ্জের কথা শোনালেন ক্রুইফ। গেল বছরটা বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে খুব বাজে খেলেছে, তবে এর আগে আমাদের ফুটবলাররা জয়ের ধারায় ছিল। সেই ইতিবাচক পারফরমেন্স আমি আবারও দলে ফেরাতে চাই। ফুটবলারদের সবার সঙ্গেই আমার ভালো বোঝাপড়া আছে। হাতে সময় খুব একটা না থাকলেও গুছিয়ে নিতে পারবো। আশা করছি তাজিকিস্তানের বিপক্ষে ভালো কিছু হবে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় দলের বেশ কজন ফুটবলারকে নিষিদ্ধ করেছে বাফুফে। তবে মামুনুল ও সোহেল ফিরলেও বাকিদেরও দলে ফিরে পেতে চান বলে জানালেন এই ডাচ। মামুনুল অধিনায়ক হিসেবে বেশ ভালো। সোহেল বাঁ পায়ের ফুটবলার, ও ফিরে আসায় খুব ভালো হয়েছে। তবে জাহিদ ও ইয়াসিনকেও আমার প্রয়োজন ছিল। দেশের সেরা ফুটবলারদের এভাবে দলের বাইরে রাখাকে আমার কাছে যৌক্তিক মনে হয় না। সেপ্টেম্বরে ক্রুইফের বিদায়ের পর 3 জন কোচ পরিবর্তন করেছে বাফুফে। ফুটবলের অভিভাবক সংস্থাটির এমন আচরণের কড়া সমালোচনা করেছেন ক্রুইফ। যে কজন কোচ আনা হয়েছে তাদের কারোরই জীবন বৃত্তান্ত ভালোভাবে দেখে আনেনি বাফুফে। বারবার কোচ পরিবর্তন করলে তা দলের উপর বিরূপ প্রভাব ফেলে। বাফুফের উচিত দীর্ঘমেয়াদী কোনো কোচকে দায়িত্ব দেওয়া। প্লে অফে তাজিকিস্তানের বিপক্ষে আগামী 2 জুন দুশানবেতে ও 7 জুন ফিরতি লেগে ঢাকায় 2টি ম্যাচ খেলবে মামুনুলরা। এই ম্যাচে ব্যর্থ হলে সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে প্লে অফের দ্বিতীয় রাউন্ডে লড়তে হবে বাংলাদেশকে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের উন্নয়নে একসঙ্গে কাজ করার লক্ষ্যে বিসিবির সঙ্গে 3 বছরের চুক্তি করেছে বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। কৌশলগত এই চুক্তির আওতায় আগামী 3 বছর বাংলাদেশে হওয়া ক্রিকেটের পুরস্কার প্রদান অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হবে রবি। চলতি বছরের শুরুতে বিসিবির সঙ্গে যৌথভাবে দেশব্যাপী পেস বোলার ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করেছিল রবি। নতুন চুক্তির আওতায় ব্যাটসম্যান ও স্পিন বোলার হান্টে বিশেষ কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে রবির। এছাড়াও টাইগার ক্রিকেটারদের বান্ডেল অফার সহ স্মার্টফোন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবির এই টেলিকম পার্টনার। 11 জন প্লেয়ার তারা ন্যাশনাল লেভেলে খেলছেন, কিন্তু এই 11 জন প্লেয়ার তৈরি করার পিছে যে কাজগুলো আমাদের করতে হয়, যেটা বিসিবি অতীতে করে এসছে, সেটাকে আরো বৃহৎ আকারে করার জন্য, মুস্তাফিজের মতো আরো ট্যালেন্ট খুঁজে বের করার জন্য
আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি, বাট সেটাকে বৃহৎ আকারে করতে গেলে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারের প্রয়োজন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করাই ছিল মোসাদ এজেন্ট সাফাদির উদ্দেশ্য। অপপ্রচারে আসলাম চৌধুরীর সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। তনু হত্যার ঘটনায় ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত পাওয়ার পর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। আইনমন্ত্রী বললেন, প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার। কানে ধরে ওঠবস করানোর পর এবার বরখাস্ত করা হলো নারায়ণগঞ্জের স্কুল শিক্ষককে। দেখানো হলো ধর্ম নিয়ে কটূক্তি সহ 4টি কারণ, অভিযোগ বানোয়াট বলে দাবি। অধ্যাপক রেজাউল করিম হত্যায় অংশ নেয় 4 জেএমবি। ব্রিফিংয়ে রাজশাহী পুলিশ কমিশনার। বিচার দাবিতে চলমান আন্দোলন 3 মন্ত্রীর আশ্বাসে স্থগিত। এবং রাজশাহীতে অর্থের বিনিময়ে জেএমবি সদস্যদের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নের অভিযোগ। প্রমাণ মিলল ভিডিও ফুটেজ ও সরেজমিন তদন্তে, অস্বীকার সংসদ সদস্যের। দর্শক, এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।